সর্বাগ্রে আপনাদের ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির কথা চুম্বকে জানিয়ে দিই। এখন ইসরায়েলের মিলিটারি বলেছে তারা দক্ষিণ লেবাননে তাদের অভিযান ক্রমশ আরও ব্যাপক থেকে ব্যাপকতর করছে এবং সম্ভবত গ্রাউন্ড ট্রুপও তারা এই কাজে ব্যবহার করবে। কিন্তু আসল কথা হলো যে ইরান যেভাবে প্রতিহিংসা পরায়ণতা দেখাচ্ছে এবং একটার পর একটা উপসাগরীয় দেশে আক্রমণ শানাচ্ছে, তাতে সেই দেশের লোকেরা যতটা স্তম্ভিত প্রায় ততটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এখন ইউএস এম্বাসি যেটা রিয়াধে, সেই এম্বাসিতে ইরান ড্রোন আঘাত করেছে এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে যে এর ফলে এম্বাসির খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু এম্বাসির কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য আমেরিকা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক গতকাল কুয়েতের আমেরিকান এম্বাসিতে একইভাবে আক্রমণ শানিয়েছিল ইরান এবং নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী সেই এম্বাসির দুজন অফিসিয়াল বলেছেন যে এইভাবে যে ড্রোন এসে তাদেরই দূতাবাসের উপর আক্রমণ চালাবে সেটা তারা প্রত্যাশা করেনি। এবং দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে, আজকে ৪র্থ দিন শেষ হতে চলল, এই যুদ্ধের যে জিওগ্রাফিক ব্যাপ্তি সেটা প্রত্যেক দিন একটু একটু করে বেড়ে চলেছে। যেমন ধরুন, সবচেয়ে বেশি আতঙ্কে আছে কাতারের ডিফেন্স মিনিস্ট্রি বলেছে যে তাদের যে বিমান বাহিনী আছে তারা ইতিমধ্যেই ইরান থেকে আসা দুটো SU-24 বম্বার্সকে নামিয়ে দিতে সক্ষম হয়েছে। এখন কাতারেই সবচেয়ে বেশি মিসাইল এবং ড্রোন ছুড়ে তাদের দোহার দিকে ধাবমান হচ্ছে। দোহায় বসবাসকারী লোকেরা বলছেন যে তারা সারাদিন ধরে শুধু ক্ষেপণাস্ত্র ইন্টারসেপশনের আওয়াজ শুনছেন এবং সেই ক্ষেপণাস্ত্র যেখানে যেখানে পড়ছে টুকরো টুকরো হয়ে, তার ফলেও একটা অদ্ভুত ধরনের আওয়াজ গোটা দোহা শহর জুড়ে মানুষকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, যারা একটা প্যারামিলিটারির মতো কাজ করলেও আসলে সেনাবাহিনীর মতোই তাদের ট্রেনিং এবং কর্মক্ষমতা, তাদের একজন সরকারি মুখপাত্র আজ শপথ নিয়ে বলেছেন যে আমরা এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে এক বিন্দু তেলও যাতায়াত করতে দেব না। তার অর্থ গোটা পৃথিবী জুড়ে তেলের যোগানের উপর একটা সাংঘাতিক চাপ সৃষ্টি হওয়া। কেননা এই স্ট্রেট অফ হরমুজ দিয়েই গোটা বিশ্বে যত তেল চলাচল করে তার 1/5 অর্থাৎ 1/5 চলে এই স্ট্রেট অফ হরমুজ দিয়েই। এখন ইরানের এই হুমকির ফলে সেখানে ট্যাঙ্কারের সংখ্যা কমতে কমতে এখন গুটি কয়েক হয়ে দাঁড়িয়েছে এবং তারাও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে, নট নরণচরণ, নট কিচ্ছু অবস্থায়। এদিকে বীরপুঙ্গব ট্রাম্পের প্রশাসন এই মিড ইস্টের 14টা দেশ থেকে আমেরিকান নাগরিকদের অবিলম্বে গাত্রোত্থান করার নির্দেশিকা জারি করেছেন। কেননা তারা মনে করছেন এই 14টি দেশের প্রত্যেকটাই এখন একটা সিরিয়াস সেফটি রিস্ক হয়ে দাঁড়িয়েছে এবং
এই 14টি দেশ কি? ইরান, ইসরায়েলেও থাকতে বারণ করছে, ভাবুন। সৌদি আরেবিয়া, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস, বাহারিন, ইজিপ্ট, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, সিরিয়া, ইয়েমেন এবং প্যালেস্টিনিয়ান টেরিটরিজ। কার্যত কিছুই বাদ থাকছে না। অর্থাৎ আমেরিকানদের বলা হচ্ছে যে ভাগো 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 ভাগো, যত তোমাদের ভাগতে বিলম্ব হবে ততই কিন্তু বিপদ বাড়তে পারে। একবার ভেবে দেখুন কতখানি অবিমৃষ্যকারিতা একটা প্রশাসনের থাকলে তারা এই ধরনের অ্যাডভাইসারি এখন জারি করছেন। তার মানে দাঁড়ায় যে ইরান যে এই ধরনের প্রত্যাঘাত করতে পারে সেটা আমেরিকান প্ল্যানারদের চিন্তার মধ্যেই ছিল না। তাহলে তারা এর অনেক আগেই এই অ্যাডভাইসারি জারি করে তার নাগরিকদের সতর্ক করতে পারতেন। এমন একটা সময় তারা সতর্কীকরণ দিচ্ছেন যখন কার্যত ওই তল্লাটের এয়ার স্পেস সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে। দুবাই থেকে বা ইতিউতিয়ে দু একটি জায়গা থেকে সামান্য কয়েক ঘন্টার জন্য হয়তো কিছু এয়ারলাইন্স খুলেছে, কিন্তু এত মানুষ আমেরিকান যারা সেখানে হয় কর্মরত, নয় বেড়াতে গেছেন, নয় অন্য কোনো কারণে আছেন, তারা কিভাবে ফিরবেন তার কোনো দিশা কিন্তু ট্রাম্প প্রশাসন দেখাতে পারছেন না। ইতিমধ্যেই অন্তত 6 জন আমেরিকান সোলজারের মৃত্যু হয়েছে এবং ট্রাম্প একেবারে নিরুদ্বিগ্ন গলায় বলেছেন আরও ক্যাজুয়ালিটি হতে পারে, কেননা এই যুদ্ধ সহসা বন্ধ হবার নয়, কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চলবে। এই কথা মাথায় রেখেই আমাদের এগোতে হবে। এদিকে সাদার্ন লেবাননে ইসরায়েল, যেহেতু হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যদিও তাদের ক্ষয়ক্ষতি কিছু হয়নি, অতএব এই সুযোগে ইসরায়েল চাইছে লেবাননের দক্ষিণে, যেখানে হিজবুল্লাহর এখনও অবশিষ্ট অংশ রয়েছে এবং তাদের কাছে বিপুল না হলেও যথেষ্ট অস্ত্রশস্ত্র আছে, তাদেরকে ধ্বংস করে দিতে। এখন সেই অর্থে তারা ধীরে ধীরে স্থলবাহিনী নিয়েই দক্ষিণ লেবাননের দিকে অগ্রসর হচ্ছে। আর মহামতি ট্রাম্প কি বলেছেন? তিনি বলেছেন তার ট্রুথ স্পেশালে একটা পোস্ট দিয়ে বলেছেন, ইউনাইটেড স্টেটস had a virtually unlimited supply of certain types of weapons. Unlimited supply of certain types of weapons. এবং সেগুলো তারা ব্যবহার করবে। আর এই যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলে একজন কিউবান আমেরিকান আছেন, যিনি অনেকটা তৃণমূলী গুন্ডাদের ঢঙে কথাবার্তা বলেন, তিনি বলেছেন ইরানকে সাবধান করে যে এখনও তো আপনারা কিছু দেখেননি, আপ তো ইয়ে সির্ফ ঝাঁকি হয়। এরপরে তারা আরও বড় আঘাত নিয়ে আসবেন বলে সাবধানবাণী করেছেন। কি বোঝাতে চাইছেন আমার মাথায় ঢুকছে না। তারা কি ইরানকে পরমাণু অস্ত্র দিয়ে শেষ করতে চাইবেন? মনে হয় না। তবু একটা প্রশাসনের মাথায় যদি একজন আপাদমস্তক মেগালোম্যানিয়াক এবং তার চতুর্পার্শ্বে বুদ্ধিহীন যুদ্ধবাজরা বসে থাকে, তাহলে যে কোনো কিছু ঘটতে পারে এবং তার কোনো অর্থ খুঁজতে যাওয়ার চেষ্টা করাটাই হবে বোকামি। এখন এদিকে এই ঘটনার ফলে শেয়ার বাজারে কার্যত ধস নেমেছে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে গ্লোবাল মার্কেট রাউট। কেননা ইনভেস্টাররা
তারা বুঝে উঠতে পারছেন না যে এই কনফ্লিক্ট কতদিন স্থায়ী হবে এবং এই মুহূর্তে বিনিয়োগ করাটা তাদের পক্ষে কতটাই বা যুক্তিযুক্ত হবে। ফলে এনার্জি মার্কেটে, ট্রাভেল মার্কেটে এবং সাপ্লাই চেইনে একটা মস্ত বড় অনিশ্চয়তা হঠাৎ করে দেখা দিয়েছে। দেখুন, ব্রেন্ট ক্রুড বলে একটা সূচক আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অয়েল বেঞ্চমার্ক, অর্থাৎ গোটা পৃথিবীতে যে তেল সাপ্লাই হয় তার যেটা একটা আজকে কবে কত টাকায় বা ডলারে পার ব্যারেল তেল বিক্রি হলো তার একটা সূচক তারা তৈরি করেন, এটাকেই বলে ব্রেন্ট ক্রুড। তারা বলছে যে $80 উপর উঠে গেছে পার ব্যারেল প্রাইস, যেটা 2024 পরে সবচেয়ে বেশি। আর একই সঙ্গে ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাসের দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পেন্টাগন স্বীকার করেছে যে তাদের 6 জন সার্ভিস মেম্বার ইতিমধ্যেই মারা গিয়েছেন এবং এর বাইরে ইরান দাবি করেছে তাদের 555 জন নাগরিক আমেরিকান হানার ফলে মৃত হয়েছেন। কিন্তু যেটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে সেটা হচ্ছে স্কুল এবং হাসপাতালে বেপরোয়া বোমাবর্ষণ। দেখুন, ইসরায়েল এই কাজে খুবই পটু। যেভাবে তারা গাজাটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, মহিলা, শিশু, হাসপাতাল, স্কুল, কলেজ, ঐতিহাসিক সব দ্রষ্টব্য, কোনো কিছুকে রেয়াত করেনি। সুতরাং ইসরায়েলের পক্ষে এই ধরনের অসামরিক জায়গাগুলোতে নিরীহ শিশুরা যেখানে স্কুলে পড়তে গেছে কিংবা অসুস্থ মানুষ যেখানে হাসপাতালে ভর্তি হয়েছে তার উপরে আক্রমণ চালিয়ে বিরাট বীরত্ব দেখানোর ঐতিহাসিক একটা ট্র্যাডিশনই আছে ইসরায়েলের। কিন্তু এটা মার্কিন জনতা ভালো চোখে দেখেনি। আপনারা যদি এক্স হ্যান্ডেল দেখেন তাহলে দেখবেন কিভাবে আমেরিকার মানুষ এই অভিযানের নিন্দা করছে এবং কি কদর্য ভাষায়, যে ভাষা আমি উচ্চারণই করতে পারবো না, তাদের প্রেসিডেন্টকে গালাগালি করছে। এখন আজকেই জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্স গেছেন কথা বলতে ট্রাম্পের সঙ্গে। সেই মিটিং অনেক আগে থেকেই শিডিউল ছিল। এটা যে আজকে সহসা হচ্ছে তা নয়, এই পরিস্থিতির প্রেক্ষাপটে তৈরি হওয়া মিটিংও নয়। কিন্তু সেই মিটিংও যে এই যুদ্ধ এবং যুদ্ধকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এবার একটু ইতিহাসের দিকে একবার তাকানো যাক। হঠাৎ করে ইরান এইভাবে উপসাগরীয় দেশগুলোর উপরে প্রত্যাঘাত চালাচ্ছে কেন? ইরানের কাছে এগুলো কি শত্রু দেশ, নাকি হঠাৎ করে ইরানের মনে হয়েছে যে এদেরকেও একটু সবক শেখানো প্রয়োজন? দেখুন, আমেরিকা এবং ইসরায়েল যুগ্মভাবে এভাবে ইরানকে আক্রমণ করুক, সেটা একটাও উপসাগরীয় দেশ চায়নি। তারা বারবার করে মার্কিন প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছিল যে দয়া করে এ কাজ করবেন না, কিন্তু তাদের কথায় ট্রাম্প শেষ পর্যন্ত কর্ণপাত করেননি। প্রধানত নেতানিয়াহুর হাতে তিনি তামাক খাচ্ছেন বলে তাদের যারা মিত্র দেশ
যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সেই সব দেশের কথাও তারা পাত্তা দেননি। আর তারই ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। কেন তারা পই পই করে বারণ করেছিলেন? প্রথমত, ইরান তো শিয়া প্রধান দেশ। বাকি আরব দুনিয়ায় ইরাক এবং সিরিয়া বাদ দিলে কোথাও শিয়াপন্থীদের সেই ধরনের রবরবা নেই। তাহলে ইরানকে তারা এত ভয় পাচ্ছেন কেন? এবং এখানেই নিহিত আছে ইরানের তাৎপর্য। যারা ভাবছেন ইরান একটা খেলনার যন্ত্রের মতো, তারা ভুলে যাচ্ছেন যে ইরান ইজ এ সিভিলাইজেশন হুইচ ইজ 5000 years old। পারস্য এই পৃথিবীকে যত কিছু উপহার দিয়েছে, আমেরিকা আগামী 2000 বছরেও তা দিতে পারবে না। সুতরাং ইরানকে একটা পুশ ওভার মনে করার, ইরান ইজ নট লেবানন অর গাজা অর ভেনেজুয়েলা। ইরান ইজ ফার গ্রেটার দেন অল অফ দেম পুট টুগেদার। এই কথাটা যদি ট্রাম্প ঠিক করে মনে রাখতেন এবং পেন্টাগনের কর্তা ব্যক্তিদের সৎ পরামর্শে কর্ণপাত করতেন, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতির সৃষ্টিই হতো না। কেননা যত দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে ইসরায়েল অথবা আমেরিকা কারোরই ইরানকে ঠিক এই সময় আক্রমণ করার মতো কোনো বাস্তব পরিস্থিতিই ছিল না। একদিকে ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল, সেই আলোচনা অত্যন্ত শান্তিপূর্ণ পথে এগোচ্ছিল। অন্যদিকে এই যে গত জুন মাসের ইসরায়েলি হানার পর ইরান আবার নতুন করে তাদের দেশ গড়ার কাজে যতটা মনোযোগী ছিল, ইসরায়েল বিরোধিতায় তার 100 ভাগের 1 ভাগ সময়ও ব্যয় করছিল না। এখানেই লুকিয়ে আছে যে আরও একটা সত্য কথা, যে ট্রাম্প আসলে ইসরায়েল এবং নেতানিয়াহুর হাতে তামাক খাচ্ছেন। নেতানিয়াহুর ইন্টারেস্টে কি, সেটা আমি না হয় আরেকটা ভিডিওয়ে কখনো আপনাদের বলবো। কিন্তু মূল কথাটা হলো, এই যে পারস্য উপসাগরে একটার পর একটা দেশে আমেরিকা সামরিক ঘাঁটি তৈরি করছে, এটা ইরানের গোড়া থেকেই না পছন্দ ছিল। তারা বারবার করে এই সব দেশগুলোকে বারণ করেছিল যে তোমরা আর যাই করো, আমাদের নাকের ডগায় আমেরিকানদের এইভাবে সামরিক ঘাঁটি তৈরি করার জায়গা তুলে দিও না। ফল হয়েছে এই যে ইরানের এই দাবি কোনো দেশই স্বীকার করেনি। একটার পর একটা দেশে, সে দোহা হোক, সৌদি আরব হোক, কতগুলো দেশে যে আছে আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, তবে এইটুকু জানি যে সব মিলিয়ে প্রায় 40,000 মার্কিন সেনা ওই ছোট্ট একটা জিওগ্রাফিক্যাল এন্টিটিতে সামরিক ছাউনিতে রয়েছে, এবং পেট্রিয়ট মিসাইল সহ আরও বহুবিধ অত্যাধুনিক অস্ত্র এবং আকাশ যুদ্ধে প্রতিপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে দেওয়ার ক্ষমতাও তাদের অনেকেরই আছে। এই যে আমেরিকার ওভারওয়েলমিং প্রেজেন্স এবং গালফ স্টেটগুলোর একেবারে চাপলুসি, মানে একেবারে চাপরাশির মতো আমেরিকার সঙ্গে আচরণ, এটা ইরান কোনোদিন ভালো চোখে নেয়নি
এবং তারা কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে জুনের যুদ্ধে যখন ইসরায়েল হানা দিয়েছিল ইরানে তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার ধ্বংস করবে বলে, প্রচুর বোমা বিস্ফোরণ করেছে, আসল কাজটি করতে পারেনি। তখন ত্রাতার ভূমিকায় ডোনাল্ড ট্রাম্প গিয়ে তিনি একটা শেষ চেষ্টা করেছিলেন। তার ফল কি হয়েছে সে ব্যাপারেও কেউ আজ পর্যন্ত নিশ্চিত নয়। তখন ইরান বলেছিল যে আমরা যতটা সংযম এবার দেখালাম, ভবিষ্যতে যদি আমরা আবার আক্রান্ত হই তাহলে দয়া করে আমাদের কাছ থেকে এই সংযম আশা করবেন না। অর্থাৎ উপসাগরের যেসব দেশে আমেরিকার ছাউনি আছে, আমেরিকার সেনাবাহিনী মোতায়েন আছে, আমেরিকার অস্ত্রশস্ত্র আছে, তারাও কিন্তু যুদ্ধের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াবেই। আর ঠিক হচ্ছেই তাই। আসলে ইরানকে ভয় পায় বলেই এই গালফ স্টেটগুলো, যেহেতু তাদের হাজার হাজার বিলিয়ন ডলার আছে, তারা ইরানের ভীতি থেকেই যে যার জায়গায় আমেরিকার সোলজারদের থাকতে দিয়েছে। আর কাতার তো যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে তেল দিচ্ছে, এমন একটা বোয়িং প্লেন নিজেরা ফিটিংস করে মার্কিন প্রেসিডেন্টকে উপহার দিয়েছে, যার সমতুল বিলাসবহুল কোনো বিমান আজ পর্যন্ত আকাশেই ওড়েনি। এবং ট্রাম্পও জানেন, যেহেতু তিনি প্রেসিডেন্ট যতটা তার চেয়ে অনেক বেশি ধান্দাবাজ ব্যবসায়ী, এবং সেই ব্যবসায় এখন তিনি, তার পুত্র, তার জামাই সবাই জড়িয়ে গেছে। অতএব ফর দ্য ট্রাম্প ফ্যামিলি এই যে সৌদি আরবিয়া, কুয়েত, দোহা, কাতার, বাহরিন, এরা সবাই হচ্ছে দুগ্ধবতী গাই। মেক হে ওয়াইল দ্য সান শাইন্স, এটাই হচ্ছে ট্রাম্প পরিবারের নীতি। বাট হোয়েন ইট কেম টু দ্য ক্রাঞ্চ, ট্রাম্প কিন্তু পাত্তা দিলেন না। তিনি উপসাগরীয় দেশগুলোর কথা না ভেবে ইসরায়েলি স্বার্থ রক্ষার কথা ভাববেন। আর দেখুন, ইরান এটাও বুঝে গেছে যে এই দেশগুলো আদতে এদের অর্থ প্রচুর থাকতে পারে, বিত্ত প্রচুর থাকতে পারে, রাজারা থাকতে পারে, সোনায় মোড়া প্রাসাদ থাকতে পারে, হিরে মোড়া গাড়ি থাকতে পারে, কিন্তু এদের কারুর কোনো দম নেই। এই যে দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েল একতরফাভাবে বিভৎসা চালালো, তার বিরুদ্ধে প্রেস স্টেটমেন্ট দেওয়া ছাড়া আর কখনো এই কলহে একটা বোকা বোকা দৌত্য করা ছাড়া এই পার্সিয়ান গালফ স্টেটগুলোর কোনো কন্ট্রিবিউশনই নেই। ইজিপ্ট তো কবেই ইসরায়েলের সঙ্গে সন্ধি করে নিজের মতো করে আছে, আর বাকিদের কথা কহতব্যই নয়। অতএব যা হওয়ার তাই হচ্ছে। ট্রাম্প যেহেতু ধমক আর চমকের ভাষা ছাড়া আর কিছু বোঝেন না, তিনি বলেছেন, আমি শুনতে পাচ্ছি ইরান নাকি আমাদের বিরুদ্ধে প্রত্যাঘাত করবে বলে মনস্থির করেছে। তাদের জানিয়ে রাখতে চাই যে কাজ যেন খবরদার তারা না করেন। করলে তার পরিণতি কি হবে সেটা তারা কল্পনাও করতে পারছেন না। আরে বাবা, একটা দেশের সর্বোচ্চ নেতাকে, তিনি শয়তান হন আর যাই হন, তাকে অ্যাসাসিনেট করেছেন আপনি।
শুধু তাকে নয়, সপরিবারে তাকে এবং আরও 49 জন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের। এবং বাই ডুইং ইট, ইরানের ভিতরেও যারা এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে ছিল তাদেরও একটা বড় অংশ এখন চুপ মেরে আছে। যদি ট্রাম্পের দম থাকে, নেতানিয়াহুর দম থাকে, তাহলে একবার কনভেনশনাল যুদ্ধ করে দেখুন না ইরানের সঙ্গে। ইরান যেখানে সবচেয়ে দুর্বল, অর্থাৎ বিমান বাহিনীর স্ট্রেংথের ক্ষেত্রে, নৌজাহাজের ক্ষেত্রে, আপনারা সেটাকেই টার্গেট করেছেন, বেশ করেছেন, সেটাই যুদ্ধের নিয়ম। কিন্তু এখনও পর্যন্ত ইরান কেবল ব্যালিস্টিক মিসাইল ছুটছে, যেগুলো রাডারে ধরা পড়ে এবং ধরা পড়লে সেগুলোকে মাটিতে নামিয়ে আনা যায়। তাদের কাছে কিন্তু এখনও বহু সুপারসনিক মিসাইলের ভান্ডার মজুদ আছে। যদি আমাদের ট্রাম্প সাহেব প্রত্যাঘাতের জবাবে আরও হার্ড হিটিং ব্যবস্থা নেন, তাহলে ইরান চুপ করে বসে থাকবে আর ওই সুপারসনিক মিসাইলগুলো স্তব্ধ হয়ে যাবে, এ কথা মনে করার কোনো কারণ নেই। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।